নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন প্রথম মহাযুদ্ধ থেকে অবসরপ্রাপ্ত সৈনিক কমান্ডার আত্তেলিও গত্তির আফ্রিকা অভিযানের ভয়ঙ্কর রোমহর্ষক কাহিনী। আজ শুনবেন সৈনিকের তৃতীয় অভিজ্ঞতা, শ্রী ময়ূক চৌধুরীর লেখা শত্রু। বর্তমান কাহিনীতে তার ভয়াবহ অভিজ্ঞতা লিপিবদ্ধ করার আগে কমান্ডার আত্তেলিও গত্তি বলেছেন, এই ঘটনা যদিও বহুদিন আগে ঘটেছে, তবু এখনও মহিষ শব্দটি যদি তিনি শোনেন অথবা উক্ত পশু সম্বন্ধে কোনো আলোচনা যদি তার শ্রুতিগোচর হয়, তাহলে তার সর্বাঙ্গের মাংসপেশি হয়ে যায় আড়ষ্ট। এখনও পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তিনি যেন শুনতে পান শত শত খুরের ভয়াবহ ধ্বনি। এখনও তাঁর মানসপটে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দৃশ্য, যেখানে প্রান্তরের ওপর দণ্ডায়মান তার অসহায় দেহ লক্ষ্য করে ছুটে আসছে শত শত জীবন্ত বিভীষিকা সম্মুখে অবস্থিত মনুষ্য মূর্তিকে ছিন্ন ভিন্ন করে মাটিতে মিশিয়ে দেবার জন্য। এই ভীতিপ্রদ কাহিনী পরিবেশন করার আগে আফ্রিকার বুকে আত্তেলিওর প্রথম অভিজ্ঞতার বিবরণ পাঠকের দৃষ্টিগোচর হওয়া দরকার। ওই অভিজ্ঞতার মধ্যে কেবল মহিষ নামক জীবটি সম্বন্ধে আত্তেলিওর বিদ্বেষমূলক মনোভাব নিতান্ত অকারণে সৃষ্ট হয়নি। কমান্ডার সাহেব তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন, আফ্রিকাবাসী যাবতীয় মহিষকেই তিনি ব্যক্তিগতভাবে শত্রু বলে মনে করেন। আফ্রিকার অরণ্যে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই মহিষ সম্বন্ধে ভয়াবহ অভিজ্ঞতা লাভ করেছিলেন আত্তেলিও। যে শোচনীয় ঘটনার ফলে পূর্বোক্ত শৃঙ্গধারী পশুটি সম্পর্কে আত্তেলিওর মনে তীব্র ঘৃণা ও বিদ্বেষ সঞ্চারিত হয়েছিল, সেই ঘটনার বিশদ বিবরণীর মধ্যে বর্তমান কাহিনীর শুরু। আত্তেলিও গত্তির বয়স যখন 20 কিছু বেশি, সেই সময় শিকার কাহিনী, অভিযান কাহিনী এবং জীবজন্তু বিষয়ক প্রচুর পুস্তক পাঠ করে তাঁর ধারণা হলো ওইসব ব্যাপারে তাঁর জ্ঞান সম্পূর্ণ হয়েছে। এইবার একটা অভিযানে বেরিয়ে পড়লেই হয়। তিনি মনে করলেন কয়েকটা ঘোড়া, রাইফেল আর গোলা বারুদের সংগ্রহ করতে পারলেই আফ্রিকার দুর্গম অরণ্যে অভিযান শুরু করা যায়। অ্যাংলো ইজিপশিয়ান সুদানের অজ্ঞাত স্থানগুলোকেই অভিযানের পক্ষে উপযুক্ত মনে করেছিলেন আত্তেলিও সাহেব। পরে অবশ্য তিনি বুঝেছিলেন পুঁথিগত বিদ্যা আর বাস্তব অভিজ্ঞতার মূল্য এক নয়। একে অল্প বয়সের গরম রক্ত, তার ওপর বিস্তর বইটই পড়ে আত্তেলিও হয়ে পড়েছেন সব জানতা। অতএব সকলের মতামত অগ্রাহ্য করে তিনি উপস্থিত হলেন সুদানের খার্তুম নামক স্থানে। শুধু গন্তব্যস্থল সম্পর্কে পরিচিত মানুষের মতামত উপেক্ষা করেই ক্ষান্ত হননি আত্তেলিও। সকলের সাবধানবাণী তুচ্ছ করে তিনি মেলামেশা শুরু করলেন মোহাম্মদ আলী নামক এক ব্যক্তির সঙ্গে। আত্তেলিওর শুভার্থীরা তাকে এক বাক্যে ওই বিপজ্জনক লোকটির সংস্রবে আসতে নিষেধ করেছিলেন, কিন্তু সব জানতা আত্তেলিও কারো কথায় কান দিলেন না। কয়েকদিনের মধ্যেই দেখা গেল মোহাম্মদ আলী এবং আত্তেলিও গত্তির সম্পর্ক হচ্ছে কায়ার সঙ্গে ছায়ার মতোই অবিচ্ছিন্ন। খার্তুমের মানুষ মোহাম্মদ আলীকে ধাপ্পাবাজ, মিথ্যাবাদী বলেই মনে করত। তাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তি খার্তুম ছেড়ে কোথাওই যায়নি এবং সুদানের বন্যপ্রাণী সম্পর্কে যদি কেউ তার কাছে কিছু জ্ঞান সঞ্চয় লাভ করতে যায়, তবে সেই নির্বোধ তিব্বতের লামার বিষয়েও মোহাম্মদের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারে, কারণ মোহাম্মদ আলীর কাছে সুদানের বন্যপ্রাণী আর তিব্বতের লামা দুই সমান, দুটি বিষয়ই সে সমান অজ্ঞ। মোহাম্মদের মুখে যেসব ভয়ানক ঘটনার চাক্ষুষ বর্ণনা শুনে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, সেই সব ঘটনা যে প্রত্যক্ষদর্শীর বিবরণ না হয়ে ধাপ্পাবাজ মিথ্যাবাদীর মস্তিষ্কপ্রসূত কল্পনা শক্তির উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, এমন কথা আত্তেলিওর মনে আসেনি। মোহাম্মদ সম্পর্কে জনসাধারণের অভিমত ঈর্ষাকাতর মানুষের নিন্দা বলেই মনে করেছিলেন আত্তেলিও। সুতরাং আত্তেলিওর বিচারে শিকার অভিযানের পক্ষে সবচেয়ে উপযুক্ত সঙ্গী হিসেবে বিবেচিত হলো যে ব্যক্তি, তার নাম মোহাম্মদ আলী। সমগ্র খার্তুমের মানুষ একদিন বিরক্ত ও বিস্মিত হয়ে দেখল আত্তেলিও সাহেব মোহাম্মদ আলীকে তাঁর পথপ্রদর্শকের কাজে নিযুক্ত করেছেন। আত্তেলিও পরে জানতে পেরেছিলেন কথার জাল বুনে চতুর মোহাম্মদ তাকে যে পারিশ্রমিক অর্থ দিতে রাজি করিয়েছিল, সেই টাকার অঙ্কটা ছিল যথেষ্টর চাইতেও বেশি। অবশ্য মোহাম্মদের পক্ষে পারিশ্রমিক অর্থ শেষ পর্যন্ত হস্তগত করা সম্ভব হয়নি।
6জন স্থানীয় অধিবাসী নিয়ে গঠিত ছোট দলটিকে নিয়ে ফাং প্রভিন্স নামক স্থানে এসে উপস্থিত হলেন আত্তিলিও। তিনি এবং মোহাম্মদ আলী ঘোড়ায় চড়ে দলের আগে আগে চলেছিলেন। নির্দিষ্ট স্থানে এসে এক ব্যক্তির মুখে আত্তিলিও শুনলেন, ওই অঞ্চলের সবচেয়ে আশ্চর্য দ্রষ্টব্য হচ্ছে 800 মহিষের একটি বিরাট দল। এমন প্রকাণ্ড দল বড় একটা দেখা যায় না। ওই মহিষ যূথকে স্বচক্ষে দর্শন করার সৌভাগ্য লাভ করেছে মাত্র কয়েকটি লোক। তারা সকলেই জানিয়েছে এমন চমকপ্রদ ও ভয়াবহ দৃশ্য কখনো তাদের চোখে পড়েনি। প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনে উৎসাহিত হয়ে উঠলেন আত্তিলিও। শত শত অতিকায় মহিষ প্রায় 1 মাইল স্থান ধরে সারিবদ্ধ হয়ে অগ্রসর হচ্ছে, এমন একটা দৃশ্য কল্পনা করেই তার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। তিনি ঠিক করলেন যেভাবেই হোক মহিষ যূথকে তিনি একবার স্বচক্ষে দেখবেন। তাঁবুতে ফিরে তিনি জানিয়ে দিলেন উল্লেখিত মহিষ যূথের উদ্দেশ্যে তিনি শীঘ্রই যাত্রা করবেন এবং ওই উদ্দেশ্য পূরণের জন্য যে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে তিনি প্রস্তুত। আত্তিলিওর ঘোষণা শেষ হতে না হতেই মোটবাহক, রাঁধুনি, ছোকরা চাকর প্রভৃতি যে 6 জন লোক দলে ছিল তারা সকলেই প্রাণপণে কণ্ঠস্বরের প্রতিযোগিতা শুরু করে দিল। সেই তুমুল কোলাহলের মধ্যে তাদের বক্তব্য কিছুই বুঝতে পারলেন না আত্তিলিও। তিনি স্বয়ং এইবার চেঁচাতে শুরু করলেন। কিছুক্ষণ তারস্বরে চেঁচিয়ে আত্তিলিও দলের মধ্যে স্তব্ধতা সৃষ্টি করতে সক্ষম হলেন। তারপর তিনি মোহাম্মদ আলীকে ডেকে দলের লোকদের এমন অসঙ্গত আচরণের কারণ জানতে চাইলেন। মোহাম্মদ আত্তিলিওকে জানালো তার পরিকল্পনা শুনে উৎসাহিত হয়েই দলের মানুষ হঠাৎ কোলাহল করে উঠেছিল, অতএব ওই নিয়ে আত্তিলিওর আর চিন্তা করা উচিত নয়। না, আত্তিলিও আর চিন্তা করেননি। পরের দিন যখন তাঁরা রওনা হলেন তখনও দলের লোকদের উত্তেজিত কণ্ঠস্বর নিয়ে মাথা ঘামাননি আত্তিলিও। কিন্তু 3 দিন পরে এক মেঘাচ্ছন্ন প্রভাতে উঠেই যখন তিনি আবিষ্কার করলেন মোহাম্মদ ছাড়া প্রত্যেকটি লোকই হঠাৎ তাঁবু থেকে অদৃশ্য হয়েছে, তখনই কয়েকদিন আগের কণ্ঠস্বরের তীব্র প্রতিযোগিতার কথা তাঁর মনে হলো এবং মোহাম্মদ আলী যে দলের লোকের উৎকণ্ঠার বিপরীত ব্যাখ্যা করে মুনিবকে ধোঁকা দিয়েছে এ বিষয়ে তাঁর সন্দেহ রইল না একটুও। মোহাম্মদকে ডাকলেন আত্তিলিও। দলের যাবতীয় মানুষ তাঁবু ছেড়ে উধাও হয়েছে এই খবরে যেন ভীষণ উত্তেজিত হয়ে উঠল মোহাম্মদ আলী। তৎক্ষণাৎ ঘোড়া সাজিয়েছে জানালো সবচেয়ে বড় মহিষের মাথাটা আত্তিলিওকে জোগাড় করে দেবে বলে যে প্রতিজ্ঞা করেছিল সেই প্রতিজ্ঞা রক্ষা করতে সে বদ্ধপরিকর। হতচ্ছাড়া পলাতকদের সে বুঝিয়ে দেবে মোহাম্মদ আলী কোন ধরনের মানুষ। কারো সাহায্য ছাড়াই মহিষ যুথের সংবাদ সে সংগ্রহ করবে এবং ওই খবরের জন্য এক মুহূর্ত দেরি না করে সে যাত্রা করতে প্রস্তুত। বলতে বলতেই সে তড়াক করে ঘোড়ার পিঠে উঠে বসেছে আর হতভম্ব আত্তিলিওকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তীর বেগে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। হঠাৎ আত্তিলিওর মনে হলো মোহাম্মদ আলীও বোধ হয় অন্যান্য অনুচরদের মতো তাদেরই পদাঙ্ক অনুসরণ করতে উদ্যত হয়েছে। নিখুঁত পদ্ধতিতে ফাঁকি দেওয়ার এইটাই বোধ হয় সবচেয়ে উৎকৃষ্ট এবং আধুনিক কায়দা। আত্তিলিও সাহেবের সন্দেহ সত্য না অন্যায়ভাবে মোহাম্মদের বীরত্ব ও সদিচ্ছার প্রতি সন্দিহান হয়ে তিনি উক্ত আরব দেশীয় মানুষটির প্রতি অবিচার করেছিলেন সে কথা কোনোদিনই জানা সম্ভব হবে না, কারণ এতক্ষণ পর্যন্ত ঘটনার স্রোত একটা প্রহসনমূলক নাটকের সূচনা করেছিল। আচম্বিতে ঘটনাচক্রের দ্রুত পরিবর্তন সেই প্রহসনকে রূপান্তরিত করল এক বিয়োগান্ত নাটকের রক্তাক্ত দৃশ্যে। এই ভয়ঙ্কর পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে একটি প্রকাণ্ড বন্য মহিষ। যে দলটাকে আত্তিলিও অনুসরণ করতে চেয়েছিলেন এই জন্তুটা সেই দলভুক্ত নয়। একটা দল ছাড়া মহিষের একক উপস্থিতি সমস্ত ঘটনাস্রোতকে বদলে দিয়েছিল। মোহাম্মদ তখনও ঘোড়ার পিঠে দৃশ্যমান। আত্তিলিও প্রাণপণে চেঁচিয়ে তাকে ফিরে আসতে বলছেন। হঠাৎ ঝোপ জঙ্গল ভেদ করে আত্তিলিওর থেকে প্রায় 300 ফুট দূরে আবির্ভূত হলো এক কৃষ্ণকায় বিপুল বপু বন্য মহিষ। জন্তুটা ঝড়ের বেগে ধেয়ে এলো মোহাম্মদ আলীর বাহন আরবি ঘোড়াটার দিকে। সাবধান, চেয়ে দেখো, সামনে বিপদ, চেঁচিয়ে মোহাম্মদকে সাবধান করে দিলেন আত্তিলিও। পরক্ষণেই ছুটলেন তাঁবুর ভেতর থেকে রাইফেল হস্তগত করার জন্য। মুহূর্তে রাইফেল হাতে বেরিয়ে এলেন আত্তিলিও, কিন্তু দেরি হয়ে গেছে। প্রচণ্ড সংঘর্ষে মিলিত হলো মহিষ ও ঘোটক। আত্তিলিও দেখলেন মহিষের শিং ঘোড়ার বুকের ভেতর ঢুকে গেছে। পরক্ষণেই ঘোড়াটাকে শিং বিধিয়ে শূন্যে তুলে ফেলেছে মহিষ এবং দারুণ যাতনায় মহিষের মাথার ওপর ঘোড়া ছটপট করছে। মোহাম্মদ আলী ছিটকে পড়েছিল কয়েক গজ দূরে।
ছুটে পালানোর জন্য সে তাড়াতাড়ি ভূমিশয্যা ত্যাগ করার চেষ্টা করল, কিন্তু সে উঠে দাঁড়ানোর আগেই মহিষ তাকে লক্ষ্য করে ছুটে এলো। ঘোড়াটা তখনও মহিষের মাথার ওপর শৃঙ্গাঘাতে বিদ্ধ হয়ে ছটপট করছিল, কিন্তু ঘটকের দেহভার মহিষাসুরের গতিরোধ করতে পারল না। সে এসে পড়ল ভূপতিত মোহাম্মদ আলীর দেহের ওপর। ততক্ষণে সামলে নিয়েছেন আত্মীয়। অভ্যস্ত আঙুলের স্পর্শে রাইফেলের বুলেট মহিষের হৃৎপিণ্ড বিদীর্ণ করে তাকে মাটিতে পেড়ে ফেলল। আত্মীয় দৌড়ে এলেন আবদ্ধ জন্তু দুটির দিকে। ঘোড়াটা অসহ্য যাতনায় ছটপট করছিল। আত্মীয় রাইফেল তার মৃত্যুকে সহজ করে দিল। মহিষের দেহে প্রাণ ছিল না, গুলি লাগার সঙ্গে সঙ্গেই সে মারা গেছে। মোহাম্মদের অবস্থা খুবই শোচনীয়। মহিষ আর ঘোড়া জড়াজড়ি করে এসে তারই ওপর পড়েছে। দুটি বিশাল দেহের নিচে পিষ্ট হয়ে সে এখন মৃত্যুপথের যাত্রী। শিং দুটো মস্ত বড়। প্রায় অবরুদ্ধ স্বরে বলে উঠল মোহাম্মদ, যেমন যেমন আমি প্রতিজ্ঞা করেছিলাম। তার কণ্ঠ রুদ্ধ হলো। কালো গোঁপ দুটির নিচে রক্তমাখা দাড়ির ভেতর দিয়ে যে হাসিটা ফুটে উঠেছিল, সেই হাসির রেখা হঠাৎ স্থির হয়ে গেল মৃত্যু স্পর্শে। হাসতে হাসতেই মৃত্যুবরণ করল মোহাম্মদ আলী। এই ঘটনার পর থেকেই মহিষ সম্বন্ধে তীব্র ঘৃণা আর বিদ্বেষ পোষণ করতেন আত্মীয় গত্তি। একাধিক পুস্তকে মহিষ বিষয়ক তথ্য পাঠ করে আত্মীয় জেনেছিলেন ওই জন্তুটি আক্রান্ত না হলে অথবা প্ররোচিত না হলে বিনা কারণে কখনো মানুষকে আক্রমণ করে না। কিন্তু মোহাম্মদ আলী ও তার বাহন আরবি ঘোড়াটার মৃত্যু দেখে আত্মীয় বুঝেছিলেন কিতাবে লিখিত তথ্য আংশিক সত্য হলেও হতে পারে, সর্বাংশের সত্য কখনোই নয়। এইখানে আফ্রিকার মহিষ সম্বন্ধে একটু আলোচনা করা দরকার। মহিষ গোষ্ঠীর কোনো জন্তুকেই নিরীহ বলা চলে না। মহিষ মাত্রই ভয়ঙ্কর জীব। গৃহপালিত মহিষও উত্তেজিত হয়ে মানুষের প্রাণ হরণ করেছে এমন ঘটনা খুব বিরল নয়। মহিষ গোষ্ঠীর বিভিন্ন জন্তুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জীব আফ্রিকার কেপ বাফেলো। লেপার্ড, হায়না প্রভৃতি মাংসাশী জানোয়ার কখনো কেপ বাফেলোর ধারে কাছে আসে না। স্বয়ং পশুরাজ সিংহ পূর্ণবয়স্ক কেপ বাফেলোর সঙ্গে শক্তি পরীক্ষায় অনিচ্ছুক। ক্রোধ আত্মহারা না হলে সিংহ কখনোই মহিষের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয় না। রুদ্রমূর্তি মহিষকে দেখে সিংহ চম্পট দিয়েছে এমন ঘটনার কথাও শোনা যায়। মহিষ পরিবারের সকল পশুরই প্রধান অস্ত্র শিং আর খুর। কেপ বাফেলো নামক আফ্রিকার অতিকায় মহিষও ওই দুটি মহাস্ত্রে বঞ্চিত নয়। উপরন্তু তার মাথার উপর থাকে পুরু হাড়ের দুর্ভেদ্য আবরণ। শিরস্ত্রাণের মতো মাথার উপর দৃশ্যমান ওই কঠিন অস্থি আবরণ ভেদ করে সাপদের নখদন্ত কিংবা রাইফেলের বুলেট মস্তিষ্কে আঘাত হানতে পারে না। ওই অস্থি আবরণের ইংরেজি নাম বস অব দ্য হর্নস, সংক্ষেপে বস। বসের দুই দিকে অবস্থিত শিংয়ের দৈর্ঘ্য সাধারণত 36 ইঞ্চি থেকে 45 ইঞ্চি, তবে 56.5 ইঞ্চি লম্বা শিংও দেখা গেছে। পূর্বোক্ত মহিষের আয়ু 30 বছর কিংবা আর একটু বেশি। সদ্য যৌবনপ্রাপ্ত বলশালী তরুণ মহিষদের আক্রমণে বিপর্যস্ত হয়ে অনেক সময় প্রাচীন মহিষরা দল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। দলছাড়া মহিষ নিঃসঙ্গ অবস্থায় বিচরণ করে এবং সমগ্র পৃথিবীর যাবতীয় প্রাণী সম্বন্ধে প্রচণ্ড বিদ্বেষ পোষণ করে। নিঃসঙ্গ পুরুষ মহিষ সবচেয়ে বিপজ্জনক জানোয়ার। মোহাম্মদকে হত্যা করেছিল ওই রকম একটি নিঃসঙ্গ ভয়ঙ্কর গুন্ডা মহিষ। আফ্রিকাবাসী মহিষদের মধ্যে কেপ বাফেলো নামক জন্তুটি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছে। কিন্তু আরও দুই জাতের মহিষ আফ্রিকাতে দেখা যায়। গ্যামা নামে একরকম মহিষ জাতীয় জানোয়ার আরব দেশে চাষের কাজে ব্যবহৃত হয়। তাছাড়া আছে বন গরু বা পিগমি বাফেলো। কেপ বাফেলোর কাঁধ মাটি থেকে 5 ফুট কিংবা আর একটু বেশি উঁচু হয়, কিন্তু পিগমি বাফেলোর কাঁধের উচ্চতা মাটি থেকে মাত্র 3 ফুট। তার শিং ধারালো তবে ছোট এবং দেহের রং তার অতিকায় জ্ঞাতি ভাইয়ের মতো কৃষ্ণবর্ণ নয়, রক্তাভ পীত বর্ণে রঞ্জিত ঘন রোমশ দেহ নিয়ে একা বা জোড়ায় জোড়ায় অবস্থান করে এই খর্বকায় মহিষ। কেপ বাফেলোর মতো দলবদ্ধ হয়ে পিগমি বাফেলো বা বনগরু কখনো বাস করে না। আকারে ছোট হলেও ওই মহিষগুলি যে কতখানি শক্তি, সাহস ও ক্ষিপ্রতার অধিকারী হয় পরবর্তী ঘটনা থেকেই তা বোঝা যাবে। বেলজিয়ান কঙ্গোর জঙ্গলে আত্মীয় সাহেব একবার একটা ওকাপিকে জ্যান্ত অবস্থায় ধরার চেষ্টা করেন। ওকাপি হচ্ছে নিরামিষভোজী দুষ্প্রাপ্য পশু। একটা ওকাপিকে জীবন্ত অবস্থায় ধরার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন আত্মীয়।
হঠাৎ একদিন সৌভাগ্যক্রমে মাম্বুটি পিগমি জাতির নিগ্রো পথপ্রদর্শকরা একটা ওকাপিকে ঘেরাও করে ফেলল। ওকাপির পদচিহ্নের কাছেই বনগরু বা খর্বকায় মহিষের টাটকা পায়ের ছাপ দেখতে পেলেন আত্মীয়। কিন্তু ওকাপির জন্য খুব ব্যস্ত হয়েছিলেন বলে তাড়াহুড়োর মধ্যে তিনি পিগমিদের কাছে খর্বকায় মহিষ সম্বন্ধে কোনো প্রশ্ন করেননি। খুব মনোযোগের সঙ্গে ওকাপিকে গ্রেপ্তার করার চেষ্টা চলল। একটা বৃহৎ বৃত্তের আকার নিয়ে গোল হয়ে অবস্থান করছিল সবাই। মাঝখানে ওকাপিকে লক্ষ্য করে সেই চলন্ত মনুষ্যবৃত্তের পরিধি ক্রমশ ছোট হয়ে আসতে লাগলো। আচম্বিতে সবুজ উদ্ভিদের জাল ভেদ করে দুটি রক্তাভ বিদ্যুৎ ঝলকের প্রচণ্ড আবির্ভাব। কি হচ্ছে না হচ্ছে বোঝে ওঠার আগেই প্রচণ্ড সংঘাতে ওকাপি শিকারীরা চতুর্দিকে ছিটকে পড়তে লাগলো। আত্মীয়র মাথা থেকে উড়ে গেল হেলমেট, আর হাত থেকে বেরিয়ে গেল রাইফেল। এক মুহূর্তের জন্য আত্মীয় অনুভব করলেন তার পায়ের তলা থেকে সরে গেছে মাটি এবং দেহ হয়েছে শূন্য পথে উড্ডীয়মান। পরক্ষণেই মৃত্তিকার কঠিন স্পর্শ আর চোখের সামনে সর্ষে ফুল। হই হই চিৎকার, ধুন্ধুমার, যাচ্ছে তাই ব্যাপার। দুটো মেটে মেটে মহিষ ধাঁ করে মানুষের বুহ ভেদ করে বিদ্যুৎ ঝলকের মতো অন্তর্ধান করল। সেই সঙ্গে পালিয়ে গেল আত্মীয় সাহেবের এত সাধের ওকাপি। খর্বকায় বামন মহিষের ধাক্কা খেয়ে নাস্তানাবুদ হওয়ার কয়েকদিন পরেই এক ইংরেজ শিকারীর সঙ্গে হঠাৎ আত্মীয়র আলাপ হয়ে গেল। ওই ইংরেজ শিকারীটি সারা জীবন ধরে আফ্রিকাতে বন্য মহিষের গতিবিধি লক্ষ্য করছে, বহু মহিষ শিকার করেছে এবং তার ফলে মহিষ চরিত্র সম্বন্ধে সে হয়ে উঠেছে রীতিমতো বিশেষজ্ঞ। ইরামা নামক স্থানে একটি দোকান থেকে শ্বেতাঙ্গরা জিনিসপত্র কিনতেন। আমাদের আত্মীয় সাহেব একদিন ওই দোকানে উপস্থিত হলেন কয়েকটা প্রয়োজনীয় বস্তু ক্রয় করার জন্য। পূর্বে উল্লেখিত ইংরেজ শিকারীও একই উদ্দেশ্য নিয়ে সেই সময় দোকানে উপস্থিত হয়েছিলেন। ছোট বুশ ব্লাউজ ও শর্ট পরিহিত আত্মীয়র অনাবৃত বাহু ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতজনিত কালশিরার চিহ্ন দেখে কৌতূহলী হয়ে উঠলেন দোকানদার। তাকে সংক্ষেপে ওকাপি ও খড়বকায় মহিষ ঘটিত দুর্ঘটনার কথা বলে প্রসঙ্গ শেষ করে দিলেন আত্মীয়। তারপর টিনে বন্ধ শুষ্ক আনাজ ক্রয় করার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু মহিষ শব্দটি কানে যাওয়া মাত্র আগন্তুক ইংরেজ আত্মীয়র দিকে ছুটে এলো। লোকটির কথাবার্তায় তাচ্ছিল্য অবজ্ঞার চিহ্ন দেখে আত্মীয় বুঝলেন সে তাকে নিতান্তই তৃতীয় শ্রেণীর শিকারী মনে করেছে। তিনি গরম হয়ে উঠলেন এবং শিকারী জীবনের কিছু কিছু উল্লেখযোগ্য অভিজ্ঞতার বিবরণ দিয়ে বুঝিয়ে দিলেন আত্মীয় গত্যি নিতান্ত সাধারণ মানুষ নয়। লোকটি তখন তার নিজস্ব অভিজ্ঞতা এবং আবিষ্কৃত তথ্য নিয়ে কথা কইতে শুরু করল। বেশ কয়েক ঘন্টা পরে আত্মীয় যখন তার সান্নিধ্য থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হলেন, তখন মূল্যবান সময়ের অপচয় হওয়ার জন্য তিনি মনে মনে বিলক্ষণ ক্রুদ্ধ হয়ে উঠেছেন। কিন্তু কয়েক বছর পরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আত্মীয় উপলব্ধি করেছিলেন ইরামার এক অখ্যাত দোকানে দাঁড়িয়ে অজ্ঞাতনামা এক ইংরেজ শিকারীর কাছ থেকে মহিষ চরিত্র সম্পর্কে কিছু জ্ঞান লাভ করেছিলেন বলেই তিনি সময়কালে কর্তব্য স্থির করে নিশ্চিত মৃত্যুর কবল থেকে আত্মরক্ষা করতে সমর্থ হয়েছিলেন। মহিষ প্রসঙ্গে অনেক কথাই বলেছিল সেই ইংরেজ শিকারী। সুদীর্ঘ শিকারী জীবনের অভিজ্ঞতার ফলে সে জানতে পেরেছিল আক্রমণ উদ্যত ক্ষিপ্ত মহিষকে বাধা দিতে পারে প্রশস্ত নদী, আগুনের জ্বলন্ত প্রতিবন্ধক এবং মানুষের মৃতদেহ। কথাটা শুনতে খুবই অদ্ভুত বটে। ইংরেজ শিকারী দৃঢ়ভাবে জানিয়েছিল মৃতদেহের উপর মহিষ কখনো আক্রমণ চালায় না। সে মৃতদেহ লক্ষ্য করে ছুটে আসবে, কিন্তু সামনে এসেই থমকে দাঁড়িয়ে পড়বে, কিছুতেই মরা মানুষকে স্পর্শ করবে না। দূরে সরে গিয়ে কিছুক্ষণ পরে আবার তেড়ে এসে থমকে দাঁড়াবে। এমনি করে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার পর একসময় প্রস্থান করবে মহিষ। আত্মীয়র হঠাৎ পাওয়া নতুন বন্ধু বলেছিল যে মুহূর্তে দেখবে মহিষ মানুষটা নড়াচড়া না করে নিষ্পন্দ হয়ে পড়ে আছে, সেই মুহূর্তেই সে ধরে নেবে ওটা মৃতদেহ আর তৎক্ষণাৎ সে থেমে যাবে। কিন্তু আত্মীয় প্রতিবাদ করেছিলেন, মহিষ দেখবে কেমন করে? অ্যান্টিলোপ প্রভৃতি যেসব জানোয়ার শিং দিয়ে আঘাত করে তারা তো চোখ বন্ধ করে আঘাত আনতে অভ্যস্ত। বাহ, বেশ বলেছ। বিজয় গর্বে হুঙ্কার দিয়ে উঠল ইংরেজ শিকারী। এতদিন আফ্রিকাতে থেকে তুমি এই কথা বললে, তাহলে কি জানলে ঘোড়ার ডিম? মহিষ শেষ মুহূর্ত পর্যন্ত মাথা উঁচু রেখে শত্রুকে লক্ষ্য করে, এই বৈশিষ্ট্যের কথা কি তোমার কিছুই জানা নেই? তাই তো, ঠিক কথা। এইবার আত্মীয়র মনে পড়ল তার সঙ্গীর মৃত্যুকালীন ঘটনা।
ঘোড়াটাকে শিং দিয়ে আঘাত করার আগের মুহূর্ত পর্যন্ত মহিষ মাথা উঁচু রেখেছিল। সামনে এসে একেবারেই সে মাথা নামিয়েছিল চরম আঘাত করার জন্য। বাহ, বেশ বলেছ। সুযোগ পেয়ে আবার বিদ্রূপ করলো ইংরেজ শিকারী। আঘাত করার পূর্ব মুহূর্ত পর্যন্ত মহিষ তার মাথা উঁচু রাখে, কারণ ওই জন্তুটা হচ্ছে পয়লা নম্বরের শয়তান। সে জানে মাথা উঁচু করলে খুলির ওপর বসানো পাথরের মতো শক্ত হাড়ের বশ তার মস্তিষ্ক ও কপালকে শত্রুর আক্রমণ থেকে সবচেয়ে ভালোভাবে রক্ষা করতে পারে। তাই সে মাথা উঁচু করে রাখে। কেন জানো? কারণ শেষ মুহূর্ত পর্যন্ত মহিষ তার শত্রুর গতিবিধি লক্ষ্য করে অব্যর্থ সন্ধানে আঘাত আনতে চায়, আর সেই জন্যই সে মাথা তুলে শত্রুকে দেখতে থাকে। অন্যান্য শিংওয়ালা জন্তুর মতো চোখ মুদে আক্রমণ করে না সে। মহিষের সামনে যদি কখনো যাও, তবে এই কথাগুলো মনে রাখবে, কখনো ভুলবে না। ইংরেজ শিকারীর উপদেশ আত্মীয়র মনে গেঁথে বসেছিল। অত্যন্ত প্রয়োজনের সময় অকস্মাৎ অবচেতন মনের গহন অন্তঃস্থল থেকে সেই কথাগুলো ভেসে এসেছিল তার স্মৃতির দরজায়, এবং সেই জন্যই নিশ্চিত মৃত্যুর কবল থেকে বেঁচে গিয়েছিলেন আত্মীয় সাহেব। কিন্তু যে আতপাগলা ইংরেজ সারা জীবন ধরে মহিষ চরিত্র নিয়ে গবেষণা করে ওই জন্তু সম্বন্ধে বিশেষজ্ঞ হয়েছিল, সেই মানুষটা তার নিজের কথাগুলোই একদিন ভুলে গেল। একবারই ভুল করেছিল ইংরেজ শিকারী, কিন্তু ভ্রম সংশোধনের সুযোগ সে আর পায়নি। আত্মীয়র সঙ্গে পরিচিত হওয়ার কয়েক মাস পরেই একটি আহত মহিষের দ্বারা আক্রান্ত হয়ে ইংরেজ শিকারী প্রাণ হারিয়েছিল। ওই ইংরেজ যেখানে মারা যায় সেই জায়গাটা হচ্ছে অ্যাঙ্কোলে নামক নিগ্রো জাতির বাসস্থান। ইংরেজ শিকারীর আরও একটি কথার সত্যতা সম্বন্ধে নিঃসংশয় হয়েছিলেন আত্মীয় ওই অঞ্চলেই, এবং সেই প্রমাণটা যে উপস্থিত করেছিল সে শ্বেতাঙ্গ নয়, জনৈক কৃষ্ণকায় অ্যাঙ্কোলে শিকারী। মানুষ যে ঠান্ডা মাথায় কতখানি সাহসের পরিচয় দিতে পারে, স্নায়ুর ওপর তার সংযম যে কত প্রবল হতে পারে, তা দেখেছিলেন আত্মীয়। ধনুর্বাণধারী এক অ্যাঙ্কোলে শিকারীর বীরত্ব তাকে স্তম্ভিত করে দিয়েছিল। বেলজিয়ান কঙ্গোর যে অঞ্চলে অ্যাঙ্কোলে জাতি বাস করে, সেই জায়গাটা প্রধানত বন্য মহিষের বাসভূমি। বামন মহিষ নয়, অতিকায় মহিষাসুর, কেপ বাফেলোর ভয়াবহ উপস্থিতি ওই অঞ্চলের অরণ্যকে করে তুলেছে বিপজ্জনক। অ্যাঙ্কোলে নিগ্রোদের ভাষায় অতিকায় মহিষের নাম জোবি। স্থানীয় মানুষ অর্থাৎ অ্যাঙ্কোলে জাতির নিগ্রোরা খুব লম্বা চওড়া নয়, বেঁটেখাটো, রোগা ও অত্যন্ত লাজুক প্রকৃতির। এই মানুষগুলোকে দেখলে অপরিচিত বিদেশিদের পক্ষে ধারণা করা সম্ভব নয় যে প্রয়োজন হলে ওই ছোটোখাটো মানুষগুলো কতখানি দুঃসাহসের পরিচয় দিতে পারে। আফ্রিকার অন্যান্য স্থানে নিগ্রোরা ফাঁদ পেতে অথবা মহিষের চলার পথে গর্ত খুঁড়ে মহিষ শিকারের চেষ্টা করে, কিন্তু অ্যাঙ্কোলে শিকারী অমন নিরাপদ পন্থায় শিকারকে ঘায়েল করার পক্ষপাতী নয়। কোন বিস্তৃত যুগে অ্যাঙ্কোলে জাতির এক পূর্বপুরুষ আবিষ্কার করেছিলেন মহিষ চরিত্রের অদ্ভুত বৈশিষ্ট্য। মরা মানুষকে মহিষ আঘাত করে না। তারপর থেকেই যুগ যুগান্তর ধরে অ্যাঙ্কোলে শিকারীরা যে পদ্ধতিতে মহিষ শিকার করে থাকে, সেই বিপজ্জনক পদ্ধতি অনুসরণ করার সাহস অন্য কোনো জাতিরই নেই। আত্মীয় সাহেব একবার অ্যাঙ্কোলে জাতির মহিষ শিকারের কায়দা দেখেছিলেন। সমস্ত ঘটনাটা সচক্ষে দেখার পর আত্মীয় বলেছিলেন, সাদা কিংবা কালো চামড়ার অন্য কোনো জাতির শিকারী ওইভাবে অপঘাত মৃত্যুর ঝুঁকি নিতে সাহস করবে না। তার নিজের সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে আত্মীয় জানিয়েছিলেন, পৃথিবীর সেরা লক্ষ্যভেদী শিকারী যদি কাছেই রাইফেল বাগিয়ে বসে থাকে, তাহলেও অ্যাঙ্কোলে জাতির পদ্ধতিতে মহিষ শিকার করতে তিনি রাজি নন। ঘটনাটা এইবার বলছি। একটি ছোটোখাটো চেহারার অ্যাঙ্কোলের নিগ্রো আত্মীয়কে তাদের মহিষ শিকারের পদ্ধতি দেখাতে রাজি হয়েছিল। অবশ্য লোকটি আগে আত্মীয়র কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল যে কোনো কারণেই তিনি উক্ত শিকারীকে বাধা দিতে পারবেন না, এবং শোচনীয় দুর্ঘটনার সম্ভাবনা দেখলেও গুলি চালাতে পারবেন না। একটা উঁচু গাছের ওপর আত্মীয় যখন বসলেন, তখনই অ্যাঙ্কোলে শিকারী তার কর্তব্যে মনোনিবেশ করল। মুক্ত প্রান্তরের ওপর এখানে ওখানে মাথা তুলে দাঁড়িয়েছিল ছোট ছোট হলুদ রঙের ঘাস ঝোপ। ওই রকম একটি ঘাস ঝোপের ভেতর ঢুকে অদৃশ্য হয়ে গেল লোকটা। অস্ত্রের মধ্যে তার সঙ্গে ছিল তীরধনুক আর একটা ছোট ছুরি। গাছের ওপর থেকে খুব মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করে আত্মীয় আবিষ্কার করলেন, দূর প্রান্তরের সীমানায় যেখানে একসারি সবুজ ঘাস আত্মপ্রকাশ করেছে, সেইখানে বিচরণ করছে অনেকগুলো কৃষ্ণকায় চতুষ্পদ মূর্তি, মহিষ।
প্রান্তরের বুকে তৃণভোজনে ব্যস্ত মহিষ যুথের পেছনে বাঁদিকে অবস্থান করছে এক ভীষণ দর্শন পুরুষ মহিষ। আত্মীয় বুঝলেন ওই জন্তুটাই হচ্ছে দলের প্রহরী এবং অ্যাঙ্কলে শিকারীর লক্ষ্যস্থল জবি। ওকেই হত্যা করার চেষ্টা করছে ছোটোখাটো মানুষটি। গাছের ওপর থেকে আত্মীয় দেখলেন ঘাস ঝোপের ভেতর থেকে হঠাৎ মহিষের খুব কাছাকাছি আবির্ভূত হলো একটা মনুষ্য মূর্তি। লোকটি হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিল। গাছের ওপর থেকে তার শরীরটা আত্মীয় দৃষ্টিগোচর হলেও মাটিতে দাঁড়িয়ে মহিষের পক্ষে লোকটিকে দেখা সম্ভব ছিল না। লোকটি উঠে দাঁড়িয়ে চটপট ধনুক থেকে তীর নিক্ষেপ করে মাটিতে শুয়ে পড়ল। ধনুকের টঙ্কার শব্দ আত্মীয়র কানে এলো। সঙ্গে সঙ্গে একটা সংঘাতের আওয়াজ এবং জান্তব কণ্ঠে অস্ফুট ধ্বনি। মহিষের স্কন্ধে বিদ্ধ হয়ে কেঁপে কেঁপে উঠছে একটা তীর। সর্বনাশ, আত্মীয় মনে মনে বললেন। এইবার তীরবিদ্ধ মহিষ হাঁক দিয়ে দলকে সংকেত জানাবে। সেই শব্দ শোনা মাত্র মহিষের দলটা ছুটে আসবে অ্যাঙ্কলে শিকারির দিকে। কিন্তু সেরকম কিছু হলো না। আহত মহিষ একটা অস্পষ্ট আওয়াজ করল। বিরক্তভাবে দু একবার মাথা নাড়ল। মনে হলো একটা বিরক্তিকর মাছিকে সে তাড়াতে চেষ্টা করছে। তারপর চারদিকে সঞ্চালিত করল তীক্ষ্ণ দৃষ্টি, যেন এক গোপন শত্রুকে সে আবিষ্কার করতে চাইছে। উদ্বেগজনক কয়েকটি মুহূর্ত। মহিষজুথ সরে যাচ্ছে দূরে। তীরবিদ্ধ মহিষ সঙ্গীদের গতিবিধি লক্ষ্য করতে লাগল। সে এখনও বুঝতে পারছে না সঙ্গীদের অনুসরণ করা উচিত না তাদের ফিরে আসার জন্য হাঁক দেওয়া উচিত। মহিষ মনস্থির করার সময় পেল না। অ্যাঙ্কলে শিকারী তড়াক করে উঠে দাঁড়িয়ে আবার তীর ছুঁড়ল। তারপর শুয়ে পড়ল মাটিতে। দ্বিতীয় তীরটা ঘাড়ের উপর বিঁধতেই খেপে গেল মহিষ। লোকটিকে সে দেখতে পায়নি, কিন্তু তার শ্রবণ ইন্দ্রিয়ে ধরা পড়েছে ধনুকের অস্পষ্ট টঙ্কার ধ্বনি। শব্দের দিক নির্ণয় করতেও মহিষের ভুল হলো না। যেদিক থেকে ধনুকের শব্দ এসেছে সেই দিকে ছুটল মহিষ, কিন্তু সোজা নয়, বৃত্তের আকারে গোল হয়ে ঘুরে এলো জন্তুটা। সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে বাতাস থেকে শত্রুর গায়ের গন্ধ পাওয়ার চেষ্টা করতে লাগলো। আত্মীয় যে গাছটার উপর আশ্রয় নিয়েছিলেন সেই গাছ আর শায়িত নিগ্র শিকারীর মধ্যবর্তী স্থানের মাঝামাঝি এসে মহিষ বোধহয় মানুষের গায়ের গন্ধ পেল। সে থমকে দাঁড়ালো, বারবার বাতাসে ঘ্রাণ গ্রহণ করল। তারপর আবার কয়েক পা এগিয়ে এসে বাতাস শুঁকতে লাগলো। অবশেষে মানুষটাকে সে আবিষ্কার করে ফেলল। ঠিক যে জায়গায় নিগ্র শিকারী শুয়েছিল সেই দিকেই ছুটল মহিষ। দিক নির্ণয়ে তার একটুও ভুল হয়নি। পদভরে মাটি কাঁপিয়ে সে ধেয়ে এলো উল্কা বেগে। গাছের ওপর থেকে আত্মীয়র মনে হলো ধরাশায়ী মানুষটার উপর এসে পড়েছে একজোড়া প্রকাণ্ড শিং। এই বুঝি হতভাগ্য শিকারীকে মাটিতে গেঁথে দেয় একজোড়া জান্তব তরবারি। কিন্তু সেই রক্তাক্ত দৃশ্যে আত্মীয় চোখ দুটি পীড়াগ্রস্ত হওয়ার আগেই অকুস্থল থেকে একটা ধুলোর মেঘ লাফিয়ে উঠে তার দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করল। একটু পরেই জোর বাতাসের ধাক্কায় সরে গেল ধুলো। আত্মীয় দেখলেন অ্যাঙ্কলে শিকারী অক্ষত অবস্থায় মাটিতে, আর তার সামনেই থমকে দাঁড়িয়ে মহিষ। জন্তুটা অস্থিরভাবে মাটিতে পদাঘাত করছে এবং তার নাসিকা ও কণ্ঠ থেকে উদ্গীর্ণ হচ্ছে অবরুদ্ধ রোষের ভয়াবহ ধ্বনি। যাক, বাঁচা গেল। আত্মীয় স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলেন মহিষ পিছন ফিরল। কিন্তু না, অত সহজে রেহাই দিল না যমদূত। ক্ষণিকের জন্য লাফিয়ে সরে গিয়েছিল মহিষ। তৎক্ষণাৎ ঘুরে এসে আবার মানুষটাকে পরীক্ষা করতে লাগলো সে। লোকটি একটুও নড়ছে না। তার ধরাশায়ী দেহে কোথাও জীবনের লক্ষণ নেই। তার সর্বাঙ্গে পড়ছে তপ্ত নিঃশ্বাস, কানে আসছে রক্ত জল করা গর্জন ধ্বনি, খুরের আঘাতে কাঁপছে চারপাশের মাটি। তবু অ্যাঙ্কলে শিকারীর দেহ নিষ্পন্দ নিশ্চল। আত্মীয় অবাক হয়ে ভাবতে লাগলেন নিজের ওপর কতখানি কর্তৃত্ব থাকলে ওই অবস্থায় মরার ভান করে পড়ে থাকা যায়। অনেকক্ষণ পরীক্ষা করার পর মহিষ ফিরে গেল। লোকটি তখনও ধরাশয্যা ত্যাগ করার চেষ্টা করল না। ভালোই করল, কারণ একটু দূরে গিয়েই আবার ফিরল মহিষ। আগের মতোই শায়িত মনুষ্য দেহের চারপাশে চলল মহিষাসুরের আস্ফালন, পরীক্ষা নিরীক্ষা। তারপর আবার পেছন ফিরে অন্যদিকে হাঁটতে শুরু করলো জন্তুটা। আত্মীয় সর্বাঙ্গ দিয়ে তখন ঘাম ছুটছে। তিনি এতক্ষণে বুঝেছেন কেন অ্যাঙ্কলে জাতি এমন বিপজ্জনক পদ্ধতিতে মহিষ শিকার করে। তীরের বিষ মহিষের দেহে প্রবেশ করার অনেক পরে তার মৃত্যু হয়। 100 ফুটের বেশি দূর থেকে তীর ছুঁড়ে মহিষকে কাবু করা সম্ভব নয়, কারণ দূরত্ব খুব বেশি হলে নিক্ষিপ্ত তীরের আঘাত করার ক্ষমতা কমে যায়। 100 ফুটের মধ্যে গাছে উঠে মহিষকে আঘাত করাও অসম্ভব।
তীরে নাগালের মধ্যে আসার আগেই মহিষের দৃষ্টি বৃক্ষে উপবিষ্ট শিকারীর দিকে আকৃষ্ট হবে এবং তৎক্ষণাৎ সে সবেগে স্থান ত্যাগ করবে এ বিষয়ে সন্দেহ নেই। মাটিতে দাঁড়িয়ে কোনো গোপন স্থান থেকে মহিষকে তীরবিদ্ধ করলে শিকারীর মৃত্যু অনিবার্য। মহিষের 3টি ইন্দ্রিয়ই শক্তিশালী। চক্ষু, কর্ণ, নাসিকার সাহায্যে মহিষ চটপট শিকারীর অস্তিত্ব আবিষ্কার করে তার দিকে ধাবিত হবে এবং তীরের বিষ মহিষের রক্তে সঞ্চারিত হয়ে তার মৃত্যু ঘটানোর আগেই তীক্ষ্ণ শিং আর খুরের আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন রক্তাক্ত এক মাংসপিণ্ডে পরিণত হবে শিকারীর দেহ। ছুটে পালানো সম্ভব নয়। দ্বিপদ ও চতুষ্পদের দৌড় প্রতিযোগিতায় মানুষের জয়লাভের কোনো আশাই নেই। মৃতদেহের প্রতি মহিষের অহিংস মনোভাবের সুযোগ গ্রহণ না করতে পারলে অ্যাঙ্কলে শিকারীর পক্ষে অন্য কোনো উপায়ে মহিষ মাংস সংগ্রহ করা সম্ভব নয়। সেই জন্যই ধনুর্বাণ সম্বল অ্যাঙ্কলে জাতি এমন বিপজ্জনকভাবে মহিষ শিকারে প্রবৃত্ত হয়। আচ্ছা, এইবার কাহিনীর পূর্বসূত্র ধরে দেখা যাক আমাদের পরিচিত অ্যাঙ্কলে শিকারীর ভাগ্যে কি ঘটল। মহিষ আরও কয়েকবার শিকারীর কাছে এসে ফিরে গেল। পাঁচবার ওইভাবে ছোটাছুটি করার পর মহিষ যখন আরও একবার ঘুরে আসছে, সেই সময় আত্মীয় দেখলেন জন্তুটা হঠাৎ হাঁটু পেতে বসে পড়ল। তারপর এক ডিগবাজি খেয়ে সশব্দে শয্যা গ্রহণ করলো মাটির ওপর, আর উঠল না। আত্মীয় বুঝলেন মহিষের মৃত্যু হলো। এতক্ষণ পরে কার্যকরী হয়েছে তীরের বিষ। মহিষের মৃতদেহ থেকে প্রায় 15 ফুট দূরে শায়িত একটা নিশ্চল মনুষ্যমূর্তি হঠাৎ সচল হয়ে উঠে দাঁড়ালো। তারপর দূরবর্তী মহিষ যুথের প্রস্থান পথের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে সর্বাঙ্গ থেকে ধুলো ঝেড়ে ফেলল এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো টান করে আড়ষ্ট ভাব কাটিয়ে নিয়ে বাঁ হাতে আটকানো খাপ থেকে ছুরিটা টেনে নিল। বৃদ্ধাঙ্গুলির ওপর একবার ছুরির ধার পরখ করে নিয়ে অ্যাঙ্কলে শিকারী তার পরবর্তী কর্মসূচি অনুসরণ করতে উদ্যত হল। গাছ থেকে নেমে আত্মীয় যখন লোকটির কাছে এসে পৌঁছলেন, সে তখন অভ্যস্ত নৈপুণ্যের সঙ্গে জবির মৃতদেহের চামড়া ছাড়িয়ে নিতে ব্যস্ত। লোকটির ভাবভঙ্গি দেখে আত্মীয়র মনে হলো সে যেন খুব সহজভাবে একটা দোকানের ভেতর বসে কসাইয়ের কর্তব্য করছে। তার নির্লিপ্ত আচরণ দেখে কে বলবে একটু আগেই তার শিয়রে এসে দাঁড়িয়েছিল মূর্তিমান মৃত্যুদূত। লোকটি মাথা না তুলেই আত্মীয়র উপস্থিতি অনুভব করল। নিবিষ্ট চিত্তে মৃত পশুর চামড়াতে ছুরি চালাতে চালাতে সে বলল, একটু পরেই আমার পরিবারের সবাই এখানে এসে পড়বে। সূর্য ডুবে যাওয়ার আগেই ওই চমৎকার মাংস তারা নিয়ে যাবে। আত্মীয় বললেন, কিন্তু জবির বদলে যদি তোমার মরা শরীরটা পড়ে থাকতে দেখতো ওরা, তাহলে কি হতো? সহজ গাম্ভীর্যের সঙ্গে অ্যাঙ্কলে শিকারী উত্তর দিল, হ্যাঁ, আমার পরিবারের লোকরা তাহলে ছেঁড়া খোঁড়া শরীরের টুকরোগুলো নিয়ে গ্রামের পেছনে পুঁতে ফেলতো। ওইখানে কোনো খারাপ প্রেতাত্মা যায় না। অ্যাঙ্কলে শিকারীর অদ্ভুত কৌশল ও স্নায়ুর ওপর আশ্চর্য সংযম দেখে ভয়ে বিস্ময়ে চমকে উঠেছিলেন আত্মীয়। কতখানি মানসিক শক্তি থাকলে মানুষ নির্বিকারভাবে ওই পরিস্থিতির সম্মুখীন হতে পারে সে বিষয়ে তাঁর ধারণা সেদিন খুব স্পষ্ট ছিল না। 2 বছর পর তিনি নিজে যখন ওই অবস্থায় পড়লেন, তখনই বুঝতে পারলেন কি অসাধারণ মানসিক ক্ষমতার অধিকারী ছিল পূর্বোক্ত ক্ষুদ্রকায় নিগ্র শিকারী। খুব ভেবে দেখলে অবশ্য বলতে হয় আত্মীয়র অবস্থা নিগ্র শিকারীর চাইতেও খারাপ ছিল। অ্যাঙ্কলে শিকারী স্বেচ্ছায় মৃত্যুর মুখোমুখি হয়েছিল এবং এরকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য তার পেশাগত শিক্ষা আর সুদীর্ঘ মানসিক প্রস্তুতির ইতিহাসও ধর্তব্য। কিন্তু আত্মীয় সাহেব কোনোদিনই বন্য মহিষের মতো বদখত জানোয়ারের সম্মুখীন হওয়ার অভিলাষ পোষণ করেননি। ঘটনাচক্রের শিকার হয়ে এক অভাবনীয় বিপদের সামনে রুখে দাঁড়াতে তিনি বাধ্য হয়েছিলেন। যখনকার কথা বলছি সেই সময় আত্মীয় গোত্রী আফ্রিকার কিবু হ্রদের তীরবর্তী সাময়িক আস্তানা থেকে ত্রিচিবিন্দা নামক স্থানের অরণ্যে অভিযান চালানোর জন্য তৈরি হচ্ছিলেন। তার অভিযানের লক্ষ্যবস্তু ছিল দানব গরিলা। ওই জীবটির সম্বন্ধে বিভিন্ন জ্ঞাতব্য তথ্য সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। দৈবক্রমে একদিন আত্মীয়র সঙ্গে একজন বেলজিয়ামের অধিবাসীর পরিচয় হয়ে গেল। ওই লোকটি জানালো কিবু হ্রদ আর টাঙ্গানিকা হ্রদের মধ্যবর্তী প্রান্তরে তার সঙ্গে গেলে একদল মহিষের আলোকচিত্র গ্রহণ করতে পারবেন আত্মীয় সাহেব। গরিলা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে সে সময় মাথা ঘামাচ্ছিল না আত্মীয়, কিন্তু লোকটি বলল 250 মহিষ নিয়ে গঠিত ওই প্রকাণ্ড দলটার ফটো তোলার কাজ চিড়িয়াখানাতে ফটো নেওয়ার মতোই সহজ। এত সহজে 250 মহিষের একটা প্রকাণ্ড দলকে তার ক্যামেরাতে বন্দি করা যাবে শুনে রাজি হয়ে গেলেন আত্মীয়।
তুমি একটা উইয়ের ঢিপি বেছে নেবে। লোকটি বলল, ওই ঢিপির পেছন থেকে ফটো তুলবে, এমন সুযোগ আর কখনো পাবে না। বেলজিয়ানের কথায় খুব নিশ্চিন্ত হয়ে আত্মীয় গন্তব্যস্থলের দিকে রওনা হলেন। ব্যাপারটা মোটেই বিপজ্জনক নয়, চিড়িয়াখানায় যাওয়ার মতোই সোজা। অতএব শিকারে যাওয়ার উপযুক্ত বুট পরার প্রয়োজন মনে করেননি আত্মীয়। শহর অঞ্চলে যে সাধারণ জুতো পরে তিনি ঘুরে বেড়াতেন, সেই জুতোজোড়া পায়ে চড়িয়ে তিনি চললেন মহিষযুথের আলোকচিত্র সংগ্রহ করতে। রাইফেলটা তিনি নিয়েছিলেন নিতান্ত অভ্যাসবশে। তাঁবুর লোকজন দরকারি কাজে ব্যস্ত ছিল, তাই বাছাবাছি না করে যে নিগ্রোটিকে সামনে পেলেন তাকেই তিনি ডেকে নিলেন রাইফেলটা বহন করার জন্য। আত্মীয় দুটো হাতই খালি রাখতে চেয়েছিলেন। লম্বা লেন্স আর ক্যামেরা ভালোভাবে ব্যবহার করতে গেলে দুটি হাতই খালি রাখা দরকার। সবচেয়ে ভালো ক্যামেরাটাই সঙ্গে নিয়েছিলেন আত্মীয়। প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পর বেলজিয়ান বন্ধুর নির্দেশে পথের ওপর এক জায়গায় মোটর গাড়ি থামানো হলো। ঘন উদ্ভিদের জালে আচ্ছন্ন একটা সরু পথের ওপর দিয়ে দ্রুত পদে এগিয়ে চলল বেলজিয়ান বন্ধু। লোকটি জানালো, নদীর যেখানে মহিষের দল সন্ধ্যার সময় জলপান করতে আসে সেই জায়গাটা সে ভালোভাবেই চেনে। খুব তাড়াতাড়ি চলার উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে সে বলল, মহিষদের আসার সময় হয়েছে, এখনই তারা এসে পড়বে। মিনিট 10 হাঁটার পর সকলে এসে থামলো একটা খোলা জায়গার ওপর। আত্মীয় দেখলেন, প্রচণ্ড সূর্যের তাপে শুষ্ক কর্দমপিণ্ডগুলোর মধ্যবর্তী স্থানের মাটি ফেটে দেখা দিয়েছে অজস্র ফাটল। হাঁটার সময় ওই ফাটলে পা পড়লেই চিৎপটাং হওয়ার সম্ভাবনা। আত্মীয় চারপাশে দৃষ্টি নিক্ষেপ করলেন। ডান দিকে প্রায় সিকিমাইল দূরে রুজিজি নদী, সামনে নাতিদীর্ঘ নলখাগড়ার নিবিড় সমাবেশ, আর বাঁ দিকে যতদূর দৃষ্টি যায় কেবল চোখে পড়ে ওই ঢিপির পর ওই ঢিপি। এখানে অসংখ্য ওই ঢিপির মধ্যে একটির দিকে অঙ্গুলি নির্দেশ করলো বেলজিয়ান। ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালো, চটপট চলে যাও, দেরি করো না। খুব চাপা গলায় ফিসফিস করে কথা বলছিল বেলজিয়ান বন্ধু। তার মতোই স্বরে আত্মীয় জানতে চাইলেন উক্ত ব্যক্তি কোথায় অবস্থান করতে চায়। হ্যাঁ, আমাকে নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, লোকটি উত্তর দিল, কাছাকাছি থাকবো। আত্মীয় দেখলেন বেলজিয়ান তার নিজস্ব ভৃত্যকে নিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপারটা তার মোটেই ভালো লাগলো না। সমস্ত জায়গাটা খুব নির্জন, অস্বস্তিকর। ফটো তোলার পরিকল্পনা বিসর্জন দিয়ে সেই মুহূর্তে ফিরে যেতে পারলে খুশি হতেন আত্মীয়। তার সঙ্গী বন্দুকবাহক নিগ্রোটির মনোভাবও বোধ হয় সেই রকম। অত্যন্ত উত্তেজিত হয়ে লোকটি হঠাৎ কথা বলতে শুরু করলো। আত্মীয় তার একটা কথাও বুঝতে পারলেন না। আফ্রিকার নিগ্রোদের মধ্যে প্রচলিত বিভিন্ন 6টি ভাষায় তিনি লোকটির সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু দেখা গেল তাঁর ভাষাও লোকটির কাছে সমান দুর্বোধ্য। পরপর 6 বার ভাষা থেকে ভাষান্তরে প্রবেশ করলেও আত্মীয়র বক্তব্য ছিল একটি, ওহে বাপু, দয়া করে একটু চুপ করো তো। মুখের ভাষা না বুঝলেও তার কণ্ঠস্বর আর ভাবভঙ্গি দেখে লোকটি শেষ পর্যন্ত বক্তার বক্তব্য অনুধাবন করতে সমর্থ হলো। সে চুপ করল। পরে অবশ্য আত্মীয় জানতে পেরেছিলেন ওই লোকটি তাকে একটা জরুরি সংবাদ পরিবেশন করার যথাসাধ্য চেষ্টা করছিল। দুর্ভাগ্যক্রমে তার কথা আত্মীয় বুঝতে পারেননি, আর সেই জন্যই যথাসময়ে খবরটা শুনে সতর্ক হওয়ার সুযোগ তার হলো না। খবরটা হচ্ছে এই, বেলজিয়ানের চাকরের কাছে আত্মীয়র বন্দুকবাহক জানতে পেরেছিল যে তারা নদী পার হয়ে বিপরীত তীর থেকে মহিষদের উপর গুলি চালিয়ে কয়েকটা জন্তুকে হত্যা করবে বলে ঠিক করেছে। বেলজিয়ানটির কফির আবাদ আছে, সেই আবাদে নিযুক্ত মজুরদের মাংস সরবরাহ করার জন্যই মহিষ শিকারের পরিকল্পনা করা হয়েছে। মাঝখানে নদী থাকায় অপর পার্শ্বে অবস্থিত বেলজিয়ান শিকারী ও তার ভৃত্যের অবস্থা দস্তুর মতো নিরাপদ। কিন্তু এপারে আর 2 জন মানুষের পক্ষে ব্যাপারটা যে কতখানি বিপজ্জনক হয়ে উঠতে পারে সে কথা অনুমান করেই আত্মীয়কে সাবধান করে দেওয়ার চেষ্টা করেছিল তার বন্দুকবাহক। আত্মীয়র পক্ষে অবশ্য নবপরিচিত বন্ধুর সদিচ্ছায় সন্দিহান হওয়া স্বাভাবিক নয়। প্রায় 250 মহিষের মাঝখানে গুলি চালিয়ে দিলে তাদের কাছাকাছি থাকার ব্যাপারটা যে কারো কাছে চিড়িয়াখানা যাওয়ার মতো সহজ মনে হতে পারে এমন কথা আত্মীয় সাহেব ভাববেনই বা কেমন করে। তিনি শুধু জানতেন মহিষের দল এখনই এসে পড়বে, অতএব একটা ওই ঢিপির পেছনে আশ্রয় নেওয়া উচিত এই মুহূর্তে। দলটা এসে পড়লে আর নড়াচড়া করা সম্ভব হবে না। কয়েকশো বন্য মহিষের দৃষ্টি আকর্ষণ করতে সম্পূর্ণ অনিচ্ছুক ছিলেন আত্মীয়। নির্দিষ্ট ওই ঢিপির পেছনে গিয়ে স্থান গ্রহণ করতে প্রায় 15 মিনিট কেটে গেল। আত্মীয় তার টেলিফটোর অ্যাপারেচার ঠিক করছেন নিবিষ্ট চিত্তে। আচম্বিতে তার পায়ের তলায় গুরুগম্ভীর শব্দ তুলে মাটি কাঁপতে শুরু করলো।
পিছন থেকে বন্দুকবাহক নিগ্রোর অস্ফুট ভয়ার্ত স্বর আত্মীয়র কানে এলো, কিন্তু তিনি পেছনে চাইলেন না। তার দুই চোখের স্তম্ভিত দৃষ্টি তখন নিবদ্ধ হয়ে রয়েছে সেই দিকে যেখানে নলখাগড়ার ঝোপ ভেদ করে খোলা মাঠের ওপর আত্মপ্রকাশ করেছে মহিষের দল। আত্মীয়র মনে হলো সেই চলন্ত জান্তব স্রোতের যেন বিরাম নেই। কতগুলো মহিষ আছে ওখানে। ভয়ঙ্কর এবং চমকপ্রদ দৃশ্যটাকে আরও জমকালো করে তুলেছে অস্তায়মান সূর্যের আলোকধারা। মাথার ওপর জ্বলছে রক্তরাঙা আকাশের পট, তলায় এগিয়ে চলেছে মেঘের মতো কালো একটা শরীরী অরণ্য। সেই জীবন্ত ও চলন্ত অরণ্যের মাথায় বাঁকা তলোয়ারের মতো শিংগুলোতে জ্বলে জ্বলে উঠছে রক্তলাল রবিরশ্মি অগ্নিস্ফুলিঙ্গের মতো। সঙ্গে সঙ্গে সহস্র খুরের আঘাতে ছিন্ন ভিন্ন কম্পিত পৃথিবী করছে ধূলি উদ্গীরণ। অপূর্ব দৃশ্য। আত্মীয় মনে মনে তার নবপরিচিত বন্ধুকে ধন্যবাদ দিলেন। সে ঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছে। এখান থেকে ফটো তোলা সবচেয়ে সুবিধাজনক। হাওয়ার গতি অবশ্য ভালো নয়, তবে মহিষরা যে তাঁর অস্তিত্ব আবিষ্কার করতে পারবে না সে বিষয়ে আত্মীয় গতির মনে কোনো সন্দেহ ছিল না। 24টা আলোকচিত্র গ্রহণ করার পর আত্মীয় ক্যামেরার স্বয়ংক্রিয় ম্যাগাজিন থেকে ব্যবহৃত ফিল্ম সরিয়ে নতুন ফিল্ম সংযোগ করতে সচেষ্ট হলেন। নিচু হয়ে ওই কাজ করছিলেন তিনি। পুরনো ফিল্ম সরিয়ে নতুন ফিল্ম লাগাতে প্রায় 1 মিনিট সময় লাগে, তবে আত্মীয়র বোধহয় মিনিট খানেকের উপর আরও 30 সেকেন্ড লেগেছিল, কারণ তার পায়ের তলায় তখন জেগে উঠেছে প্রচণ্ড কম্পন। শত শত চলন্ত চতুষ্পদের পদাঘাতে মাটি কাঁপছে ভূমিকম্পের মতো। ক্যামেরাতে নতুন ফিল্ম লাগিয়ে আত্মীয় আবার ওই ঢিপির আড়াল থেকে মুখ বাড়ালেন। সঙ্গে সঙ্গে আতঙ্কের চমক। মহিষজুথ খুব কাছে চলে এসেছে। এমন অপ্রত্যাশিত সান্নিধ্য আত্মীয়র ভালো লাগলো না। জন্তুগুলো তার ডান দিক দিয়ে নদীর দিকে অগ্রসর হচ্ছিল। এখন মনে হচ্ছে তাদের গতিপথ একটু বদলে যাওয়ার ফলেই মহিষজুথ তাঁর কাছাকাছি এসে পড়েছে। অবশ্য জন্তুগুলোর মধ্যে কোনো উত্তেজনা বা উগ্রতার চিহ্ন দেখা দেয়নি। তবু আত্মীয় ব্যাপারটাকে খুব সহজভাবে নিতে পারলেন না। মুহূর্তের মধ্যে তিনি কর্তব্য স্থির করে ফেললেন। মহিষের দল সোজাসুজি নদীর দিকে এগিয়ে গেলেই তিনি আবার ক্যামেরা হাতে নেবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে ততক্ষণ ক্যামেরার চাইতে রাইফেলের সান্নিধ্যটাই বেশি বাঞ্ছনীয়। দৃষ্টি সামনে রেখে তিনি পেছন দিকে হাত বাড়িয়ে দিলেন। শিকারীর প্রসারিত হস্তের এই ইঙ্গিত প্রত্যেক বন্দুকবাহকের কাছেই অত্যন্ত পরিচিত, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও রাইফেলের স্পর্শ পেলেন না আত্মীয় সাহেব। সম্মুখে চলমান ভয়ঙ্কর মিছিল থেকে চোখ ফেরানো নিরাপদ নয়, তাই চোখের দৃষ্টি যথাস্থানে রেখে তিনি চাপা গলায় ডাকলেন, হেই। ফল হলো একই রকম। প্রসারিত হস্তের মতো অবরুদ্ধ কণ্ঠের ইঙ্গিতও হলো ব্যর্থ। হাতে এসে পৌঁছল না রাইফেল। লোকটা কি গাধা নাকি? সক্রোধে দুই চোখে আগুন ছড়িয়ে পেছন ফিরলেন আত্মীয়। সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ দিয়ে ছুটে গেল বিদ্যুৎ তরঙ্গ। কেউ নেই পেছনে। লোকটা যে কখন পালিয়েছে বুঝতেই পারেননি আত্মীয়। এখন তার দ্রুত ধাবমান দেহটা তার চোখে পড়ল। এর মধ্যেই সে অনেক দূর চলে গেছে। তার শরীরটা ছোট্ট দেখাচ্ছে। নদী থেকে লোকটির দূরত্ব এখন 100 গজও হবে না। আত্মীয় মনে মনে ভাবলেন, মহিষগুলো নিশ্চয়ই ওকে দেখতে পেয়েছে, সেই জন্যই তাদের গতিপথের পরিবর্তন ঘটেছে। কিন্তু তার ধারণা যদি সত্যি হয় তাহলে তো সমূহ বিপদ। মহিষরা যে পথ ধরে এগিয়ে আসছে সেই পথেরই মাঝখানে তো রয়েছেন তিনি। একটু পরেই তো 250 মহিষের দলটা এসে পড়বে তার উপর। এখন উপায়? বন্দুকবাহক নদীর ধার থেকে একবার আত্মীয়র দিকে তাকালো, হাত নেড়ে বুঝিয়ে দিল রাইফেলটা সে ওইখানেই রেখে এসেছে। তারপর ঝাঁপিয়ে পড়ল নদীর মধ্যে। জল ছিটকে উঠল, আর তাকে দেখা গেল না। আত্মীয় এইবার মহিষ যুথের দিকে দৃষ্টিপাত করলেন। তারা এগিয়ে আসছে একইভাবে, তবে তাদের গতিবেগ বর্ধিত হয়নি। বেশ হেলে দুলে সহজভাবেই এগিয়ে আসছে তারা। একটি লোককে ছুটতে দেখেও যখন তারা উত্তেজিত হয়নি, তখন আরেকটি লোকের ধাবমান শরীরও বোধহয় তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করবে না, ভাবলেন আত্মীয়। দূরত্বটা চোখ দিয়ে মেপে নিলেন তিনি। নিতান্তই যদি তেড়ে আসে তাহলেও আমাকে ওরা ধরে ফেলার আগেই আমি রাইফেলটার কাছে গিয়ে পড়ব। সমস্ত শক্তি দিয়ে তিনি ছুটতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে বন্দুকের আওয়াজ, পরপর 3 বার। আত্মীয় ভাবলেন তার বেলজিয়ান বন্ধু বন্দুকের শব্দে মহিষগুলোর দৃষ্টি অন্যত্র আকৃষ্ট করে তাকে সাহায্য করতে চাইছেন। কথাটা ভাবতেই তার মনের জোর বাড়ল। আরও জোরে পা চালিয়ে ছুটতে লাগলেন তিনি। আবার বন্দুকের শব্দ। ডান পায়ের গোড়ালিতে অসহ্য যন্ত্রণা। ছিটকে পড়লেন আত্মীয়। ক্যামেরাটা দারুণ জোরে তার বুকে আঘাত করল। মাটিতে আছাড় খেয়ে ভ্রু থেকে ঝরতে লাগলো রক্তের ধারা। একবার উঠতে চেষ্টা করলেন আত্মীয়,
আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন ব্যাপারটা কি হয়েছে। আত্মীয় ভেবেছিলেন তাঁর পায়ে গুলি লেগেছে, কিন্তু না, তা নয়। পাথরের মতো শক্ত মাটির ফাটলে তার পা আটকে গেছে। ফাটলের গ্রাস থেকে পা টেনে বের করলেন আত্মীয়। পা মচকে গেছে ভীষণভাবে, গোড়ালির হাড় ভেঙে যাওয়াও আশ্চর্য নয়। মহিষের দল ওদিকে ভীষণ উত্তেজিত, গুলি খেয়ে কয়েকটা জন্তু মারা পড়েছে। সমস্ত দলটা এখন আত্মীয়র দিকেই ছুটে আসছে। একবার পা ফেলার চেষ্টা করেই থেমে গেলেন আত্মীয়। নদী সামনে, একটি দৌড় দিলেই তিনি নিরাপদ, কিন্তু দৌড়নো তো দূরের কথা, সহজভাবে হেঁটে চলার ক্ষমতাও তার নেই। সেই মুহূর্তে তার মনে পড়ল অ্যাঙ্কলে শিকারির কথা। মরার ভান করে পড়ে থেকে সেই লোকটি মহিষকে ফাঁকি দিয়েছিল। অতি দুঃখে আত্মীয়র হাসি এলো। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তাঁর, সর্বশরীর কাঁপছে থরথর করে। মৃতদেহের অভিনয় করার এইটাই তো উপযুক্ত সময়। অ্যাঙ্কলে শিকারীকে পরীক্ষা করেছিল একটি মহিষ, তাকে পরীক্ষা করতে আসবে 250 মহিষের বিপুল বাহিনী। না, অসম্ভব। আত্মীয়র পক্ষে মরার ভান করে চতুষ্পদ মৃত্যুদূতদের ফাঁকি দেওয়া অসম্ভব নয়। আর ঠিক সেই মুহূর্তে তার সুপ্ত চেতনা ভেদ করে জাগ্রত চৈতন্যের দ্বারে আঘাত করল এক আধপাগলা ইংরেজ শিকারীর কণ্ঠস্বর। মনে রেখো, ওরা মাথা তুলে রাখে। শেষ মুহূর্ত পর্যন্ত ওরা মাথা তুলে শত্রুর গতিবিধি লক্ষ্য করে। হ্যাঁ, উপায় আছে। একটি মাত্র পন্থা অবলম্বন করলে হয়তো যমদূতদের কবল থেকে উদ্ধার লাভ করা সম্ভব হবে। নতুন আশায় বুক বাঁধলেন আত্মীয়। মহিষ চরম আঘাত আনবার পূর্ব মুহূর্ত পর্যন্ত মাথা তুলে শত্রুকে লক্ষ্য করে। অতএব ধাবমান মহিষজুতকে যদি তিনি হঠাৎ চমকে দিতে পারেন, তবে হয়তো জন্তুগুলো তাকে এড়িয়ে যেতে পারে। আত্মীয় জানতেন মহিষের চক্ষু বিবর্ধক শক্তিসম্পন্ন। তার সামান্য গতিবিধি তাদের চোখে ধরা পড়বে অসামান্য দ্রুত বেগে বর্ধিত আকারে। অতএব 2 হাত নেড়ে যদি তিনি তাদের ভড়কে দিতে পারেন, তাহলে তিনি হয়তো এ যাত্রা বেঁচে যাবেন। 250 ধাবমান মহিষের সামনে অটল হয়ে দাঁড়িয়ে থাকা অবশ্য খুবই কঠিন, কিন্তু হাত নেড়ে চিৎকার করা ছাড়া বর্তমান অবস্থা থেকে উদ্ধার পাওয়ার যখন অন্য কোনো উপায়ই নেই, তখন উপরোক্ত বিপজ্জনক পদ্ধতির আশ্রয় গ্রহণ করার সংকল্প নিলেন আত্মীয়। এক টান মেরে মাথা থেকে খুলে ফেললেন হেলমেট, প্রস্তুত হলেন চরম মুহূর্তের জন্য। পায়ে পায়ে যাচ্ছে ভূমিকম্প, শৃঙ্গে শৃঙ্গে জ্বলছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ, ধেয়ে আসছে মূর্তিমান মৃত্যুর শরীরী ঝটিকা। 250 মহিষের উন্মত্ত বাহিনী। কখন যে তারা এসে পড়েছে বুঝতে পারেননি আত্মীয়। তিনি শুধু চিৎকার করেছেন গলা ফাটিয়ে, আর মাথার হেলমেট খুলে সজোরে নাড়ছেন সেটাকে, ডাইনে বাঁয়ে, মাথার ওপর, সর্বত্র। জন্তুগুলো তার এত কাছে এসে পড়েছিল যে মহিষ দলপতির খোলা চোখ দুটোকেও তিনি দেখতে পেলেন। ভাবলেশীন নির্বিকার দৃষ্টি মেলে জন্তুটা তার দিকে তাকিয়েছিল নির্নিমেষ নেত্রে। দারুণ আতঙ্কে আত্মীয় চোখ মুদে ফেললেন, কিন্তু তার হাত দুটো যন্ত্রের মতো ঘুরতে লাগলো। ওই অঙ্গ দুটি যেন তার নিজস্ব নয়। হঠাৎ যেন হাতের উপর কর্তৃত্ব হারিয়ে ফেলেছেন তিনি। অদৃশ্য এক শক্তি যেন হাত দুটিকে নাড়িয়ে দিচ্ছে বারংবার। মুদিত নেত্রে সজোরে হাত নাড়তে লাগলেন তিনি, সেই সঙ্গে উচ্চ কণ্ঠে চিৎকার। চোখে না দেখতে পেলেও তার শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতে লাগলো অনেকগুলো গুরুভার দেহের প্রচণ্ড পদধ্বনি। দ্রুত ধাবমান সেই ধ্বনি তরঙ্গ তার দুপাশ দিয়ে ছুটে চলেছে ডাইনে আর বাঁয়ে। অবশেষে একসময় আত্মীয়র পেছনে বহু দূর থেকে ভেসে আসতে লাগলো বিলীয়মান শব্দের ঢেউ, দূরে অপসৃত মৃত্যুর পদধ্বনির মতো। যাক, হাঁপ ছেড়ে বাঁচলেন আত্মীয়। এই যাত্রা বেঁচে গেছেন তিনি। হাতে রাইফেল না থাকায় তিনি ভেবেছিলেন এইবার মৃত্যু নিশ্চিত, কিন্তু বিপদ কেটে যাওয়ার পর বুঝলেন নিরস্ত্র ছিলেন বলেই তিনি অবধারিত মৃত্যুর কবল থেকে অব্যাহতি লাভ করতে সমর্থ হয়েছেন। রাইফেল হাতে থাকলেই গুলি চালাতেন তিনি, কিন্তু লাভ কী হতো? কয়েকটা জন্তু গুলি খেয়ে মারা পড়ত। তারপরেই তাঁর দেহের ওপর দিয়ে ছুটে যেত চতুষ্পদ জান্তব ঝটিকা। শত শত খুরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেতেন তিনি। প্রান্তরের বুকে একদা জীবিত মনুষ্যদেহের অস্তিত্ব প্রমাণ করে পড়ে থাকত দলিত, বিকৃত, রক্তাক্ত এক মাংসপিণ্ড। মহিষ চরিত্রের বৈশিষ্ট্য সম্বন্ধে যার অমূল্য উপদেশ যথাসময়ে স্মরণে আনতে পেরে বেঁচে গেলেন আত্মীয়, সেই ইংরেজ শিকারী কিন্তু সময়কালে নিজের অভিজ্ঞতার কথা ভুলে গিয়ে গুলি চালিয়েছিলেন এবং তার ফলেই মৃত্যুবরণ করেছিলেন। একেই বলে ভাগ্যের পরিহাস। আত্মীয় জানতেন বর্তমানে তিনি নিরাপদ, তবে বেশিক্ষণ স্থায়ী নয় সেই নিরাপত্তা। মহিষজুথ এখনই আবার ফিরে আসবে, যেভাবে অ্যাঙ্কলে শিকারীর কাছে 6 বার ঘুরে এসেছিল একক মহিষ জবি, ঠিক সেইভাবেই তার কাছে ঘুরে আসবে মহিষের দল। পূর্ব অভিজ্ঞতা থেকেই এ বিষয়ে নিঃসন্দেহ হয়েছিলেন আত্মীয়গত্যি। অনুমান নির্ভুল, ঘুরে এসেছিল মহিষজুথ,
তবে আত্মীয়কে তারা দেখতে পায়নি। পা ভেঙেছে কি আস্ত আছে সে বিষয়ে একটুও মাথা না ঘামিয়ে জ্বালা যন্ত্রণা তুচ্ছ করে তিনি ছুটেছিলেন নদীর দিকে। মহিষগুলো যখন অকুস্থলে ফিরে এসেছিল, আত্মীয় তখন নদী তীর থেকে বন্দুকবাহকের পরিত্যক্ত রাইফেলটা তুলে নিয়ে ঝাঁপ দিয়েছেন নদীর জলে। প্রায় 5 ফুট গভীর কর্দমাক্ত জলের ভেতর দিয়ে রাইফেলে ভর দিয়ে তিনি অগ্রসর হলেন এবং অতি কষ্টে নদী পার হয়ে পৌঁছলেন নিরাপদ স্থানে। তীরবর্তী কাদার ওপর হামাগুড়ি দিতে দিতে শক্ত জমির ওপর একসময় এসে পড়লেন আত্মীয়। সঙ্গে সঙ্গে একগাল হাসি নিয়ে সামনে এসে দাঁড়ালো বেলজিয়ান বন্ধু। আত্মীয়র শোচনীয় অবস্থা তার নজরেই পড়ল না। মহানন্দে চিৎকার করে সে বলে উঠল, কি কেমন দেখলে? আমি তোমায় বলেছিলাম কি না? আত্মীয় সাহেবেরও অনেক কিছুই বলার ছিল, বলেননি। কারণ কথা বলতে গিয়ে তিনি আবিষ্কার করেছিলেন তার ষড়যন্ত্র কিছুক্ষণ পর্যন্ত মৌনব্রত পালন করতে চায়। অতএব বন্ধু সম্বন্ধে তাঁর যে ব্যক্তিগত অভিমত জানানোর জন্য তিনি অত্যন্ত ব্যগ্র হয়ে উঠেছিলেন, সেই বক্তব্যকে তিনি সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হলেন। আমি তোমায় বলেছিলাম কি না? প্রচণ্ড উৎসাহের সঙ্গে বন্ধুবর বলল, এই ঠিক চিড়িয়াখানায় যাওয়ার মতোই সহজ হবে ব্যাপারটা, এখন দেখলে তো? হ্যাঁ, সবই দেখলেন আত্মীয়, সবই শুনলেন। পরে তিনি বন্ধুকে কি বলেছিলেন জানি না, কারণ আত্মীয় কর্তৃক তাঁর আত্মজীবনীতে সেসব কথা লিপিবদ্ধ করেননি। তবে বাকশক্তি ফিরে পাওয়ার পর তিনি যে বন্ধুকে বিভিন্ন বিশেষণে ভূষিত করে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন এ বিষয়ে আমি নিঃসন্দেহ, এবং সেই ভাষণের ফলে উভয়ের বন্ধুত্ব খুব গাঢ় হয়েছিল বলে মনে হয় না।